সালে সুইসাইড করেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে মেটাফোর্স রিটেন বাই সিলভিয়া পার্ক, অটোবায়োগ্রাফিক্যাল কি বা অটোবায়োগ্রাফি কি বা বায়োগ্রাফি কি। অটোবায়োগ্রাফি হচ্ছে যদি কেউ তার নিজের বেঁচে থাকাকালীন জীবনোদ্দশায় ডায়েরিতে হোক বা যেখানে হোক, যদি কেউ তার নিজের জীবন লেখে বা নিজের প্রত্যেকটা ঘটনা, নিজের প্রতিটা মুহূর্ত বা নিজের পুরো জীবন সম্পর্কে নিজেই লেখে, সেটা অটোবায়োগ্রাফিক্যাল হবে। আমরা অন্য কেউ যদি কোনো ব্যক্তি অন্য কোনো বিশেষ ব্যক্তির সম্পর্কে, যদি কেউ অন্য কোনো বিশেষ ব্যক্তির সম্পর্কে তার জীবন সম্পর্কে লেখে বা তার জীবনের কাহিনী সম্পর্কে বা তার জীবনের প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা মুহূর্ত এইগুলো লিপিবদ্ধ করে, তাহলে সেটা হবে বায়োগ্রাফি। মেটাফোর্স কবিতাটা এটা লার্জলি অটোবায়োগ্রাফিক্যাল একটা কবিতা। তো এখানে আসলে কবি অনেকগুলি মেটাফোরের মাধ্যমে সে তার নিজের জীবনের একটা রিফ্লেকশন দেখিয়েছেন। তখন উনি প্রেগনেন্ট ছিলেন এবং এই 9টা মাস যখন তার লাইফ সম্পর্কে অনেক মেটাফোরের মাধ্যমে তার লাইফের সাফারিং বা তার লাইফের কষ্ট বা ওই সময়টার কষ্ট, অথবা প্রেগনেন্ট থাকাকালীন অবস্থায় তার একজন মায়ের কতটা কষ্ট করতে হয় অথবা কতটা সাফারিংস তার উপর দিয়ে যায়, অথবা তার আসলে সার্বিক অবস্থা কেমন থাকে, এই বিষয়গুলি উনি কবিতার মাধ্যমে উনি প্রকাশ করছেন। এবং তো মধ্যে আমরা কবিতার যদি কি ইনফরমেশনের মধ্যে এটা প্রেগনেন্সির কমপ্লেক্সিটি নিয়ে আসছেন উনি। একটা কমপ্লেক্স জার্নি, প্রেগনেন্সির সময়টা আসলে একটা কমপ্লেক্স জার্নি ফর এ মাদার। তো এই কবিতা আসলে একজন মায়ের কথাই এখানে বলা হয়েছে, অথবা কবিতার নিজের জীবনের কথাও বলতে পারে। এটা বিষয়ে এই বিষয়ে আসলে একটু কন্ট্রোভার্সি আছে। আসলে এটা কবির কেউ বলেন এটা কবি নিজেই তার প্রেগন্যান্সির সময়ের কথা তুলে ধরেছেন, অথবা কবিরা সাধারণত ফ্যান্সি ইমাজিনেশন থেকে একজন ক্যারেক্টার ক্রিয়েট করে কবিতা লেখে। তো সেই ক্ষেত্রে এখানে ধরতে পারি আমরা একজন মায়ের গর্ভকালীন সময়ের তার সমস্যা বা তার যে কমপ্লেক্সিটির মধ্য দিয়ে তার লাইফটা যায়, সেই বিষয়গুলো এখানে তুলে ধরছে এবং প্রত্যেকটা বিষয়ে মেটাফরিক্যালি উনি এক্সপ্রেস করেছেন। তো এটা একটা কি পয়েন্ট। কবিতাটি আসলে ফ্রি ভার্সে লেখা এবং এখানে কবি সিলভিয়া তার নিজের কথাই বলেছেন, এমনটা বলা হয়ে থাকে। অথবা আমরা ধরতে পারি একজন মা তার গর্ভকালীন সময়ে যে কমপ্লেক্সিটির মধ্য দিয়ে যায়, সেই বিষয়গুলো এখানে এই কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে প্রচুর মেটাফোর আছে এই কবিতার মধ্যে, যেগুলো আমরা একটা একটা করে দেখব। ছোট একটা কবিতা, বেশি সময় লাগবে না। এরপরে আমরা আসি থিম। আসলে কবিতার থিম হচ্ছে বার্থ অ্যান্ড নিউ লাইফ, জন্ম এবং একটা নতুন জীবন আসার। বিহাইন্ড দ্য স্ক্রিনে অনেক কিছু থেকে থাকে। শি ইজ ওয়ারিড, তার মধ্যে স্যাডনেস আছে, তার মধ্যে কমপ্লেক্সিটি আছে, তার মধ্যে রিগ্রেট আছে, তার মধ্যে অ্যাংজাইটি আছে। এটা নিয়ে আসলে কবিতাটা পুরো রিভলভস রাউন্ড। এই কবিতাটা এভাবেই আসলে করা হয়েছে। কবি জন্মগ্রহণ করেছেন 1932 সালে এবং উনি 1963 সালে উনি সুইসাইড করেন। অনলি অ্যাট দ্য এজ অফ 30 উনি সুইসাইড করেন। দীর্ঘদিন উনি বেশ মানসিক সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগেছিলেন। তো এরপরে তার সাইকোলজিক্যালি সে ট্রিটমেন্ট নিয়ে আবার লেখালেখি শুরু করেছিলেন, বাট তার বিবাহিত জীবন আসলে অতটা সুখের ছিল না। তার হাজব্যান্ড ছিলেন, উনিও একজন লেখক ছিলেন, টেড হিউজেস। তো ওনার সাথে আসলে ওইভাবে বনিবনা হচ্ছিল না। তো একটা পর্যায়ে উনি বেশ মেন্টালি টর্চার্ড ছিলেন এবং ওনার যে লিটারারি ওয়ার্কস এগুলো এগোচ্ছিল না
এবং কিছুটা ডিজেকশনে ভুগছিলেন উনি। ডিজেকশনের কারণে উনি আসলে এর আগেও উনি 2-3 বার সুইসাইডের অ্যাটেম্প্ট নিয়েছিল, বাট এটা সাইকোলজিক্যালি ধরা হয় যে এটা আসলে সে সুস্থ মস্তিষ্কে করে নাই। বাট 1963 সালে যখন ফাইনালি সে সুইসাইড করলেন, তখন আর তাকে বাঁচানোর কোনো উপায় ছিল না এবং তিনি অনলি অ্যাট দ্য এজ অফ 30-তেই তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন। জাস্ট উনি যখন সুইসাইড করেন উনি ইংল্যান্ডে ছিলেন। তো এটা ছিল 1963 সালে। 1963 সালে উনি সুইসাইড করেন এবং ইংল্যান্ডে। উনি ক্যামব্রিজ বোস্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। উনি সাধারণত শর্ট স্টোরি এবং পোয়েট্রি নিয়েই ওনার লেখালেখি, শর্ট স্টোরি এবং পোয়েট্রি লিখতেন উনি। সিলভিয়া প্লাথ, উনি ওনার বিবাহিত জীবন সম্পর্কে আমি বলি। উনি বিয়ে করেন টেড হিউজেস নামে একজন রাইটারকে। তো 1955 সালে সিলভিয়া প্রেগন্যান্ট হন এবং 1956 সালে তার প্রথম বেবি জন্মগ্রহণ করেন। তো এই 1955 সালেই এই কবিতাটা লেখা হয়, যেটা পরবর্তীতে 1 year later এই কবিতাটা পাবলিশড হয়। 1 year later। আর যেহেতু কবিতাটা তার প্রেগন্যান্সি, ডুয়ারিং দ্য প্রেগন্যান্সি টাইম, ডুয়ারিং দ্য টাইম অফ হার প্রেগন্যান্সি এই কবিতাটা লিখেছেন। সো এর মধ্যে প্রেগন্যান্সির কিছু বিষয় চলে এসছে, যেটা উনি মেটাফোর দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন তার পাঠকদের। তার মেন্টাল অ্যাংজাইটি, তার সাফারিংস, এগুলোই সাধারণত এই কবিতার মধ্যে চলে এসছে এবং এগুলো মেটাফোরের মাধ্যমে উনি কবিতার মধ্যে নিয়ে এসছেন। মেটাফোর, দ্যাট মিনস এ ফিগার অফ স্পিচ, তুলনা করার জন্য মেটাফোর ইউজ করা হয়। তো তুলনাটা কেমন? এটা একটা আনরিলেটেড অবজেক্টের সাথে সাধারণত তুলনা করা হয়, যেটার সাথে যার সাথে তুলনা করা হয়, যে জিনিসের, যে থিংসের সাথে বা যার সাথে তুলনা করা হয় তার সাথে আসলে ওই জিনিসটার কোনো ধরনের সিমিলারিটি থাকে না। যে জিনিসগুলোর সাথে সিমিলারিটি থাকে না ওই জিনিসগুলো দিয়েই তুলনা করা, এটা রূপকার্থে ব্যবহার করা হয় কবিতায় এবং এটাকেই মেটাফোর বলে। তো যাই হোক, এই কবিতায় কিছু মেটাফোর ইউজ করছেন। তার মধ্যে অন্যতম উনি হাতিকে নিয়ে আসছে, an elephant, তারপর এ হাউস, তারপর এ রাইপেন মেলন, তারপরে এ yeasty loaf of bread, yeasty loaf of bread, এগুলো সবই তার আসলে ওই সময়ে তার প্রেগন্যান্সি পিরিয়ডের সময় তার ভিতরে এক ধরনের টেনশন, অ্যাংজাইটি, ফিউচার, এই জিনিসগুলো নিয়ে, যেহেতু ওই সময় আসলে তার বিবাহিত জীবনটা অতটা সুখের হয়নি, যেটা তার সুইসাইডের উপর প্রভাব ফেলেছে। এর আগেও উনি 2 বার সুইসাইড করতে গিয়েছিলেন, কিন্তু ওটা আসলে সামহাউ উনি বেঁচে ফিরেছেন বা সামহাউ উনি মারা যাননি। এরপরে তার অনেক মেন্টাল ট্রিটমেন্ট করা হয়েছে, সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট করা হয়েছে। তারপরে আবার উনি লেখালেখিতে মন দিয়েছেন। এরপরে 55 সালের দিকে উনি প্রেগন্যান্ট হন এবং প্রেগন্যান্ট হওয়ার পরে তখন উনি যখন এই অ্যাংজাইটি, সাফারিংস এবং তার কবি এখানে যেটা প্রথমে শুরু করছেন উনি, যে 9টা সিলেবল, 9টা সিলেবল, এই 9টা সিলেবল আবার 9টা লাইন, এখানে বেশ কিছু টুইস্ট আছে এই কবিতার মধ্যে। তার মধ্যে আমরা এইগুলো আসলে একটু বুঝে নিলে ভালো হয়, সবার জন্য ভালো হবে। সেটা হচ্ছে এই প্রতি লাইনে 9টা সিলেবল আছে। আমরা যদি খেয়াল করি এবং আমরা যদি আপস অ্যান্ড ডাউনস খেয়াল করি অফ রিদম, আমরা রিদমের আপস অ্যান্ড ডাউনস খেয়াল করলে দেখব যে এখানে 9টা সিলেবল আছে প্রতি লাইনে এবং 9টা লাইন আছে এবং টোটাল কবিতাতে 9টা লাইনের মধ্যে প্রতি লাইনে 9টা করে সিলেবল আছে। তো এই সিলেবলগুলো সাধারণত আমরা যখন কবিতা, এই সিলেবলগুলো প্রয়োজনীয়। এখানে কি কি মেটাফোর উনি ইউজ করছেন? মেটাফোরস ফর এ প্রেগন্যান্ট ওম্যান।
তো প্রেগন্যান্ট ওম্যানের মেটাফোর্স, দ্যাট মিনস প্রেগন্যান্ট ওম্যানের সাফারিংস, এইগুলাই আসলে এর মধ্যে, অ্যাংজাইটি সাফারিংস, এইগুলাই এর মধ্যে নিয়ে আসা হয়েছে। আর এর পরবর্তী 1 year লেটার যখন এই কবিতাটা পাবলিশ করা হয়, তখন ওই বাকি অংশটুকু কেটে দেয়া হয়। 1 year লেটার এটা পাবলিশ হয় অনলি মেটাফোর্স নামে 69-এ। হ্যাঁ, কবিতাটা 1969-এ পাবলিশ করা হয়, এবং তখন ওই নামের বাকি অংশটুকু ওটা কেটে দেওয়া হয়, শুধু মেটাফোর্স নামটা রাখা হয়, মেটাফোর্স নামটা রাখা হয়। আর কবিতাটা কিন্তু আমি আগেও বলছি যে উনি জন্ম কিন্তু আমেরিকায়, বাট পরবর্তীতে উনি ইংল্যান্ডে চলে যান, এবং কবিতাটা পাবলিশ হয় কিন্তু ইউকেতে, ইংল্যান্ডে পাবলিশ হয়। আর সিলভিয়া প্লাথ উনি প্রেগনেন্ট হন 1959-এ, এবং 1960 সালে ওনার প্রথম বেবি জন্মগ্রহণ করেন। তো এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা জেনে রাখা উচিত। এরপরে আমি কবিতা সম্পর্কে একটু বলি। কবিতাটা কিন্তু একদম ফ্রি ভার্সে লেখা হয়েছে। এই কবিতাটায় ঠিক 9টা সিলেবল আছে, প্রত্যেকটা লাইনে 9টা সিলেবল আছে, এবং এটা 9 লাইন্স, a poem of 9 lines. এটা কিন্তু a poem of 9 lines, and in each line there are 9 syllables. There are 9 syllables in each line. তো এটা অনেক টাফ এইভাবে কবিতা লেখা। উনি ওনার নিজের একটা প্যাটার্ন, সেইভাবে উনি কবিতাটা লিখছে। পরবর্তীতে অনেক পপুলারিটি পেয়েছে কবিতাটা, যার কারণে আমাদের সিলেবাসে এটা নিয়ে আসা হয়েছে। এবার আমরা চলে যাব মেটাফোর্স কি কি আছে সেগুলো দেখি। এবার শর্টলি আমি যদি মেটাফোর্স গুলো একটু বলি, মেটাফোর্স গুলো বললে সুবিধা হবে। সেটা হচ্ছে, মেটাফোর্স এখানে আমরা ব্যবহার করব এলিফ্যান্ট, আমরা ব্যবহার করব পন্ডারাস হাউস, রাইপেনিং মেলনের সাথে তুলনা করব। আমরা ইয়েস্টি লোফ অফ ব্রেড, ইয়েস্টি লোফ অফ ব্রেডের সাথে তুলনা করব। all are the conditions and sufferings and anxiety of her pregnancy, or full of green apples, looks like full of green apples. এটা গ্রিন অ্যাপেলস এর মতো, গ্রিন অ্যাপেলস এর মতো, যে ভিতরে আমার এমনটাই মনে হচ্ছে। তো আসলে ওই টাইমটা এটা সায়েন্টিফিক্যালি প্রুভড যে প্রেগন্যান্সির 9 month পিরিয়ডটা খুব একটা টেনশনের মধ্যে কাটানো। মেয়েরা সাধারণত খুব টেনশনের মধ্যে থাকে, এবং তারা খুব অ্যাংজাইটি ফিল করে। এর মধ্যে আবার ফিজিক্যাল সাফারিংস আছে, পেইন আছে। তো লট অফ স্ট্রাগল, আফটার এ লট অফ স্ট্রাগল, anxiety and discomfort of a woman of pregnancy time, প্রেগনেন্সি টাইমের যে ডিসকমফোর্ট ফিল করে এবং এই সময়ে যে অ্যাংজাইটিতে থাকে, এই বিষয়গুলোর উপরেই এই মেটাফোরগুলো ইউজ করা হয়েছে। তো প্রথম মেটাফোরে যদি আমরা যাই, প্রথম মেটাফোর দ্য স্পিকার, এখানে স্পিকার নিজেই কিন্তু কবি নিজেই, এটা আমাদের মাথায় রাখতে হবে। স্পিকার কিন্তু কবি নিজেই, এবং সে তার নিজেকে তুলনা করেছে প্রথম অ্যান এলিফ্যান্টের সাথে তুলনা করছে, এবং এ পন্ডারাস বাল্কি হাউস, পন্ডারাস হাউস, দ্যাট মিনস একটা হিউজ বড় একটা ঘর। এলিফ্যান্ট বিশাল এক হাতি, একটা বড় ঘর। এ মেলন স্ট্রলিং অন 2 ট্রেন্ডেলস, এইখানে গ্রোথ অফ এ প্লান্ট, গাছ যেভাবে বৃদ্ধি পায়, অথবা যেটা আমরা মেলন তরমুজ বলি, এইটা যেভাবে বৃদ্ধি হয় রাউন্ড ফিগারে, তো তার বডিটা, তার পেট, এটা কিছুটা তরমুজের সাথে উনি তুলনা করছে, যেটা তার কাছে আসলে একটু বডিলি হ্যাজার্ড মনে হচ্ছিল। এই কারণে উনি এটা ওর সাথে এটা তুলনা করছে যে এটা একটা মেলন, গ্রোথ ফাস্ট, যেটা খুব দ্রুতই বৃদ্ধি পায়, এই ফলটা দ্রুতই বৃদ্ধি পায়। এই মেটাফোরগুলো তার যে বডির কন্ডিশন,
এই মেটাফোরগুলো বিশেষ করে হাতি, ঘর এবং তরমুজ এগুলো তার বডির একটা ফর্মে বা বডির ফর্ম সম্পর্কে উনি একটু ইন্ডিকেশন দিয়েছেন যে আসলে ওই সময়টা তার বডিলি কিছু পরিবর্তন এসছে, চেঞ্জ আসছে ডুয়ারিং হার প্রেগন্যান্সি টাইম, যে বডিলি চেঞ্জ আসছিল, সেই চেঞ্জের সাথে তার বডির যে চেঞ্জ আসছিল সেই চেঞ্জের সাথে সে হাতি এবং হিউজ আকারের একটা বড় বিগ হাউস, প্রেগন্যান্ট উইমেনদের শারীরিক কন্ডিশনগুলো খুব দ্রুত চেঞ্জ হয়, খুব দ্রুত তাদের বৃদ্ধি পায়, বাচ্চারা তাদের মায়ের গর্ভে দ্রুত বৃদ্ধি পায়। এই সব কারণে উনি ওনার নিজের ফিজিক্যাল কন্ডিশন এবং ফিজিক্যাল আউটলুক সম্পর্কে ওই মেটাফোরগুলো দিয়ে উনি বোঝানোর চেষ্টা করছে। এরপরে উনি তুলনা করছেন ফ্যাট পার্টস, মেয়েরা পার্টস ইউজ করে। তো পার্স আসলে আমরা ভ্যানিটি ব্যাগ বা পার্স বলি। ভ্যানিটি মানে প্রাউড, অহংকার। ভ্যানিটি ব্যাগ মানে, তো ব্যাগ অহংকারের ব্যাগ। হ্যাঁ, এটা ভ্যানিটি মানে কিন্তু অহংকার প্রকাশ পায়, ভ্যানিটি। হ্যাঁ, ভ্যানিটি ব্যাগ মানে অহংকারের ব্যাগ। তো অহংকারের ব্যাগের মধ্যে কি থাকে? অহংকারের ব্যাগের মধ্যে কি থাকে? টাকা, অর্নামেন্টস, টাকা, এগুলাই থাকে। তো এই কারণে এর নাম ভ্যানিটি ব্যাগ দেওয়া হয়েছিল। তখন অনেক কবিরাই নামটা দিয়েছে, যেটা পরবর্তীতে প্রচলিত হওয়াতে পরে এটাকে পার্স নামে বলা হয়। পার্স, লেডিস পার্স। তো এই পার্সটা ছিল ফ্যাট পার্সের। উনি এটা একটা ক্রিটিসাইজ করছেন যে আসলে এটা একটা প্রেগন্যান্সি টাইমে তাদের পেটটা এতটাই ফুলে যায় যে এটা একটা পার্স, এটা একটা পার্সের মতো, ফুল অফ মানি। পার্স ফুল অফ মানি, তার মানে ভ্যানিটি ব্যাগ। পার্সে তো আসলে টাকা, যেটা করতো তারা পার্টি বা বিভিন্ন ইস্যুতে গেলে হাজবেন্ডের কাছ থেকে অথবা বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা নেওয়াটা তাদের একটা ট্র্যাডিশন বলতে পারি অথবা কালচার বলতে পারি, যতক্ষণ না ওই ভ্যানিটি ব্যাগ বা ওই পার্সটা ফুল অফ মানি না হয়। তো আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না, আমি এটাই বলছি যে মেয়েদের ভ্যানিটি ব্যাগ যেমনটা ফুলতে থাকে, তাদের পার্স যেমনটা টাকা দিয়ে ফুলতে থাকে, ঠিক তেমনি তার পেট ফুলছে উইদিন শর্ট টাইম, খুব শর্ট সময়ের মধ্যে সে লক্ষ্য করছে তার পেট একটু একটু করে ফুলছে, এবং সে লক্ষ্য করছে তার পেট বেশ দ্রুতই ফুলে যাচ্ছে, যেটাকে উনি ভ্যানিটি ব্যাগের সাথে তুলনা করছে, ফুল অফ মানি, পার্সের সাথে তুলনা করছে ফুল অফ মানি। তো মেয়েদের পার্স যতক্ষণ না ফুল অফ মানি হচ্ছে ততক্ষণ কিন্তু তারা তাদের বয়ফ্রেন্ড আর হাজবেন্ডের পিছনেই দৌড়ায়। তুলনা করা হয়েছে পার্সের সাথে ফুল অফ মানি, কিন্তু at the same time it is the condition of her belly. এরপরে উনি এ ব্যাগ অফ গ্রিন অ্যাপেলস এর সাথে তুলনা করছে। এ ব্যাগ অফ গ্রিন অ্যাপেলস, দ্যাট ইজ তার প্রেগন্যান্সিটা এ ব্যাগ অফ গ্রিন অ্যাপেলস, যে অ্যাপেলগুলো সার্টেনলি মানে আপসেট স্টোমাক, তার স্টোমাকটা আসলে মনে হচ্ছে যে তার পেটটা মনে হচ্ছে ব্যাগ অফ গ্রিন অ্যাপেলস। রাইপেনিং মেলনের সাথে তুলনা করব আমরা। ইয়েস্টি লোফ অফ ব্রেডের সাথে তুলনা করব। অল আর দ্য কন্ডিশনস অ্যান্ড সাফারিংস অ্যান্ড অ্যাংজাইটি অফ হার প্রেগন্যান্সি অর অফ হার বেলি। যেমন উনি বলছেন যে ফুল অফ গ্রিন অ্যাপেলস, লুকস লাইক ফুল অফ গ্রিন অ্যাপেলস। এটা গ্রিন অ্যাপেলসের মতো, যে ভিতরে আমার এমনটাই মনে হচ্ছে। তো আসলে ওই টাইমটা এটা সাইন্টিফিক্যালি প্রুভড যে প্রেগন্যান্সির 9 মান্থ পিরিয়ডটা খুব
একটা টেনশনের মধ্যে কাটানো, মেয়েরা সাধারণত খুব টেনশনের মধ্যে থাকে এবং তারা খুব অ্যাংজাইটি ফিল করে। এর মধ্যে আবার ফিজিক্যাল সাফারিংস আছে, পেইন আছে। তো লট অফ struggle. After a lot of struggle, a newborn baby will come. A newborn baby will come after a huge struggle and sufferings. So we should respect our mothers. We should obey our parents. We should not disobey them.